ভিকি জাহেদ এবং চঞ্চল চৌধুরী রুমি বেশিরভাগ মানুষই দেখে ফেলেছেন, বাকি ছিল আমার মতো 2-4 জন অধম। শেষমেশ আমিও দেখলাম। তো এটি দেখার আগেই আমি বেশ কিছু মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিলাম। ভালো বলা লোকের সংখ্যা খুবই কম ছিল, অনেকেই বলেছেন মোটামুটি, কেউ কেউ বলেছেন খুবই বাজে, আবার কেউ কেউ বলেছেন অখাদ্য। কিন্তু রুমি দেখার পর আমার যেটা মনে হয়েছে, ভালো বলা লোকের সংখ্যা কম কেন? আমার কাছে বেশ ভালো লেগেছে। হ্যাঁ, তার মানে এই না যে পোলাও কিংবা বিরিয়ানির মতো সুস্বাদু কিছু, তবে মোটামুটি স্বাদযুক্ত তরকারি দিয়ে ভাত মেখে খেতে যতটা ভালো লাগে, রুমি দেখে আমার ততটা ভালো লেগেছে। এই গল্পের একটি যে দিকটা আমার বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে রুমি হচ্ছে একজন মৌলানা জালালউদ্দিন রুমির ভক্ত হচ্ছে গোয়েন্দা রুমি। মাঝে মাঝেই তিনি এসে মৌলানা জালালউদ্দিন রুমির কিছু শ্লোক আওড়ান। তো এই জন্য আমার ভিকি জাহেদকে ধন্যবাদ দিতে ইচ্ছে করছে, কারণ এই সংযোগটার কারণে গল্পটাকে সমৃদ্ধ মনে হয়েছে, সম্ভ্রান্ত মনে হয়েছে আমার কাছে। রুমি গল্পটি হচ্ছে চঞ্চল চৌধুরী একজন অন্ধ গোয়েন্দা যে নাকি স্বপ্নের মাধ্যমে কেস সলভ করে। এখানে তাকে সাহায্য করে আরেক সিআইডি অফিসার এশা। একটি খুনের ইনভেস্টিগেশন নিয়েই হচ্ছে সিরিজটি। তো এখানে আমার কিছু দিক বেশ খারাপ লেগেছে, কারণ ওই দিকগুলোর জন্য হচ্ছে গল্পটা ঝুলে গেছে। আমার যেটা মনে হয়েছে আর একটু টাইট হতে পারতো। যেমন এর মধ্যে একটি দিক হচ্ছে, আমার যেটা প্রথমে মনে হয়েছিল যে যখন শুনলাম যে রুমি মানে চঞ্চল চৌধুরী রুমিতে অন্ধ গোয়েন্দা হয়ে আসছেন, তখনই মনে হয়েছিল নিশ্চয়ই ফাটাফাটি কিছু হবে এখানে, সেকেন্ডে টুইস্ট থাকবে। বাট সেরকম কোনো টুইস্ট কিংবা টানটান উত্তেজনা কিছুই ছিল না। স্লোলি চলেছে গল্পটা। এখানে টুইস্ট বলতে কিছু ছিল না। তারপরে আরও যে বিষয়টি আমার কাছে মনে হয়েছে যে চঞ্চল চৌধুরী এই গল্পে আসলে ঠিক মতো খেলতে পারেননি। তিনি যখনই মনে হয়েছে তিনি জ্বলে উঠবেন, তখনই দেখা গেছে না, তিনি আবার খোলসে ঢুকে গেছেন। যেমন তিনি যখন বশিরকে পর্নোগ্রাফি সাপ্লাই দেয়া লোকটিকে ধরেন এবং ওই ডায়লগটা দেন যে পুলিশে ছুঁইলে 36 ঘা, কানায় ছুঁইলে 72 ঘা, তখন মনে হয়েছে যে দারুণ একটা কিছু হতে যাচ্ছে। আবার তরিকুলকে যখন গাড়ির মধ্যে চঞ্চল বলেন যে আমি অনেক কিছুই জানি যা তুমি জানো না, এই সময় আমার এরকম মনে হয়েছে। কিন্তু ফাইনালি যেটা হয়েছে, আর খেলতে দেওয়া হয়নি চঞ্চলকে, তিনি আবার মিয়ে গেছেন কিংবা সাইলেন্ট হয়ে মানে গতানুগতিক অভিনয় শুরু করেছেন। আমার মনে হয়েছে যে নির্মাতা চঞ্চলের ক্যারেক্টারকে আরেকটু যত্ন সহকারে গড়ে তুলতে পারতেন। আরেকটি বিষয় যেটা ভালো লাগেনি, যেটা অনেকের কাছে ভালো লেগেছে বাট আমার কাছে ভালো লাগেনি, সেটা হচ্ছে এখানে আয়নাবাজির একটি মানে আমার মনে হয় যে নির্মাতা আয়নাবাজির ওই ডায়লগটা দিয়ে দর্শকদের একটু বিনোদিত করতে চেয়েছিলেন যে বোঝো না এই ব্যাপারটা, কিন্তু এটা তো আসলে ভিকির স্বকীয়তা কিংবা স্বাতন্ত্র্য বৈশিষ্ট্য হলো না। তো এই জিনিসটা আমার মনে হয়েছে যে রাখার কোনো দরকার ছিল না। তো আরেকটি খারাপ লাগার বিষয় হচ্ছে, মানে এটা ভালো ছিল শুরুর দিকে যে ক্ষেত্র বিশেষে চঞ্চল চৌধুরী আঞ্চলিক ভাষায় কথা বলছেন সিম্প্যাথি নেয়ার জন্য, কিন্তু সব মানুষই যে নিজের এলাকার ভাষা শুনে ইমোশনাল হয়ে যান তা কিন্তু না। অনেকে আছেন যে ফিরেও তাকান না। তো চঞ্চল চৌধুরীর মতো একজন ঝানু গোয়েন্দা এরকম বারবার একই ট্রিক্স অ্যাপ্লাই করবেন, ব্যাপারটা অস্বাভাবিক মনে হয়েছে, স্বাভাবিক মনে হয়নি আমার। তাছাড়া চঞ্চল চৌধুরী যতটুকু অভিনয় করা দরকার তিনি করেছেন। তবে হ্যাঁ, বশির চরিত্রটি দারুণ ছিল। এই অভিনেতা, উনি এখানে আমার নামটা মনে আসছে না, বাট উনি দুর্দান্ত অভিনয় করেছেন। আর হচ্ছে কি বলে, দীপা খন্দকার ভালো অভিনেত্রী, তিনি ভালো অভিনয় করবেন, এটাই স্বাভাবিক। তবে আমার কাছে যেটা ভালো মানে অস্বাভাবিক মনে হয়েছে সেটা হচ্ছে একজন হত্যাকারী পুলিশের কাছে তার হত্যার অপরাধের বর্ণনা দিতে গিয়ে হেসে উঠবেন কিংবা হাসবেন, এটা আমার মনে হয় না কখনো হয়। কিন্তু এই গল্পে দীপা খন্দকারকে কয়েকটি জায়গায় হাসতে দেখা গেছে, এটা অপ্রত্যাশিত আমার মনে হয়েছে।
আরেকটা ব্যাপার যেটা আমার কাছে ক্লিশে মনে হয়েছে, আমাদের দুই বাংলার গোয়েন্দা সিরিজগুলোতে যেটা দেখা যায় সেটা হচ্ছে অপরাধী কিংবা হত্যাকারী শেষমেশ নিজেদের কাছের কেউ হন। এই ব্যাপারটা আমাদের ওয়েব সিরিজগুলো একটি চিরায়িত রীতি হয়ে গেছে এবং ভিডিও এই জিনিসটি এড়িয়ে যেতে পারেননি। একজন আধুনিক নির্মাতা হিসেবে আমার মনে হয় তিনি এটা অন্যরকম কিছু করতে পারতেন। এশা চরিত্রে রিকিতা নন্দিনী শিমুর অভিনয় দারুণ ছিল, তবে সংলাপ ডেলিভারির ক্ষেত্রে যেটা মনে হয়েছে তিনি অনেকটা রোবোটিক মনে হয়েছে তাকে। আব্দুল সজল তার ক্যারিয়ারের শুরুর দিকে ভার্জিন তাকদুম তাকদুম প্রোগ্রামটা এবং কিউট শ্যাম্পুর ওই অ্যাডের পরে তার আর কোনো কাজই আমার ভালো লাগেনি। তার ট্রেন্ডি মার্কা নাটকের অভিনয়গুলো আমার বিরক্ত লাগতো, আফসোস হতো তাকে নিয়ে। তবে সেই আফসোস পুষিয়ে দিয়েছেন ভিকি জাহেদ, তার হাত ধরে সজলের পুনর্জন্ম হয়েছে। রুমি সিরিজটিতেও তিনি দুর্দান্ত অভিনয় করেছেন। রুমি তার জন্য তার ক্যারিয়ারে একটি ভালো কাজ হিসেবে সংযুক্ত হলো। তো এর বাইরে একেবারে শেষের দিকে এসে যেটা আমার বিরক্ত লেগেছে সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে চঞ্চলের যে যমজ চরিত্রটি, সেখানেও কিন্তু চঞ্চল দারুণ অভিনয় করেছেন। বিশেষ করে তার সামনে এসেছিলেন অল্প সময়ের জন্য, কিন্তু তার ডায়লগগুলো কলকাতার সেন্টে অ্যাকসেন্টে তিনি দারুণ করেছেন। আর শেষের দিকে আমি যেটা বলতে চাইছিলাম যে শেষে যে দেখা গেল যে গল্পটি অসম্পূর্ণ রয়েছে। এই সিরিজ শেষে যে অসম্পূর্ণ থাকার বিষয়টা, এটা যেন আমাদের একটা মানে ট্রেন্ডি ব্যাপার হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এটাই আমার বিরক্তির উদ্রেক করেছে, কেননা রুমি ওই রকম কোনো ফাটাফাটি কোনো গল্প না যার শেষ অংশ দেখতে, ফিনিশিং দেখতে আমার আরও একটি মানে পর্ব দেখতে হবে, অপেক্ষা করতে হবে, আরও 2 ঘন্টা সময় সময় ব্যয় করে দেখতে হবে। হ্যাঁ, যদি নির্মাতা কারাগার কিংবা মহানগরের মতো কিছু বানাতেন তাহলে আমি ওয়েট করতাম, কিন্তু ওই ইচ্ছাটা মরে গেছে এবং এই কারণে যেটুকু ভালো লেগেছিল ওখানেও আমার একটা প্রভাব পড়েছে, অনেকটা ফিকে হয়ে গেছে ভালো লাগাটুকু। তো এই ব্যাপারগুলো এড়িয়ে গেলে সব মিলিয়ে রুমি একটি ভালো কাজ ছিল, নির্মাতার প্রচেষ্টা ভালো ছিল, সব মিলিয়ে নির্মাতাকে ধন্যবাদ সুন্দর একটি কাজ করার জন্য।